হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কেমিস্ট্রি ক্লাস। আগের দিন আমরা পারমাণবিক ওজন, পারমাণবিক গুরুত্ব, গ্রাম পারমাণবিক ওজন, গ্রাম পরমাণু এইসব নিয়ে অনেক গল্প করেছি। তাহলে চলো আজকে একটু তুলনামূলক আলোচনা করে নেওয়া যায়। এই যে আলোচনাটা করলাম, আমরা পরমাণু আর অণু সম্পর্কেও কনসেপ্ট পেয়েছি। তাহলে পরমাণু আর অণু সম্পর্কে আগের দিনের ক্লাসটা একটু কম্পেয়ার করে আজকে আমরা একটু পড়ে নিই, ঠিক আছে? তাহলে দেখো, যখন আমরা পরমাণু নিয়ে আলোচনা করব তখন তাতে কি আসবে না, পারমাণবিক ওজন, পারমাণবিক ওজন, ঠিক আছে? যখন অণু বলবো তখন তাহলে কি চলে আসবে, আণবিক ওজন, আণবিক ওজন, ঠিক আছে? দেখো, পারমাণবিক ওজন আগের দিন আমরা অনেকবার করে পড়েছি যে পারমাণবিক ওজনটা কি না, মানে তিনবার তিনটে স্কেলে আমরা এই পারমাণবিক ওজনকে ডিফাইন করছিলাম। প্রথমে হাইড্রোজেন স্কেলের সাহায্যে, তারপর অক্সিজেন স্কেলের সাহায্যে, তারপর এখন পার্মানেন্টলি কার্বন স্কেলের সাহায্যে। পারমাণবিক ওজন ইজ ইকুয়াল টু দুটো পরমাণুর ভরের অনুপাত। আগের দিন আমরা পড়েছিলাম, ওপরে কি ছিল, ওই মৌলটির একটি পরমাণুর ভর ডিভাইডেড বাই কার্বনের একটি পরমাণুর ভরের 1/12 অংশ আমরা আগের পড়লাম। তার মানে পারমাণবিক ওজনের কোনো একক নেই, এককবিহীন রাশি। সিমিলারলি আণবিক ওজনটা হচ্ছে এককবিহীন রাশি, ঠিক আছে? তারপরে আমরা কি পড়েছিলাম, তারপরে পড়েছিলাম গ্রাম পারমাণবিক ওজন, গ্রাম পারমাণবিক ওজন, ঠিক আছে? তাহলে যদি অণুর ক্ষেত্রে পড়ি তাহলে কি করব, গ্রাম আণবিক ওজন, তাই না? গ্রাম আণবিক ওজন, ঠিক আছে? তারপরে পড়লাম আমরা গ্রাম অণু, সরি আমি পরমাণুর কথা বলছি, তার মানে এখানে কি হয়ে যাবে, গ্রাম পরমাণু, গ্রাম পরমাণু। তারপর তাহলে এখানে অণুর ক্ষেত্রে আমরা কি করব, গ্রাম অণু। কথাটা কি, তাহলে একটা উদাহরণ দিয়ে বোঝাই পরপর পরপর। যেমন মনে করো অক্সিজেন, যদি অক্সিজেন পরমাণু নিয়ে আলোচনা করি তাহলে অক্সিজেনকে আমরা কি হিসাবে লিখি, শুধুমাত্র ও দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তাহলে অক্সিজেনের একটা অণু কটা পরমাণু নিয়ে তৈরি না, দুটো, তাই আমরা লিখবো O2, ঠিক আছে? প্রকৃতিতে আমরা পরমাণু পাই না, আমরা কি হিসাবে পাই, অণুকে পাই। প্রকৃতিতে কাউকেই পরমাণু হিসেবে পাওয়া যায় না, অণু হিসেবে পাওয়া যায়। পরমাণু হিসেবে তাহলে কাদেরকে পাওয়া যায়, যারা এক পারমাণবিক অণু। যেমন আমরা পড়েছিলাম নোবেল গ্যাস যারা, তারা আগের দিনের ক্লাসে আমরা বলেছিলাম। যাই হোক, তাহলে পারমাণবিক ওজন, পরমাণু অক্সিজেন পরমাণুর পারমাণবিক ওজন কত, পারমাণবিক ওজন হচ্ছে 16। 16 কথাটার মানে কি, আমরা আগের দিন এটা পড়েছি। 16 কথাটার মানে হচ্ছে যে একটা পরমাণুর, একটা অক্সিজেন পরমাণুর ভর কার্বনের একটি পরমাণুর ভরের 1/12 অংশের তুলনায় 16 গুণ ভারী, ঠিক আছে? তাহলে অণুর ক্ষেত্রে যদি আণবিক ওজন বার করি তাহলে কিভাবে নির্ণয় করব, এখানে কটা পরমাণু আছে না, দুটো, আর এক একটা পরমাণুর পারমাণবিক ভর কত না 16, তাহলে 16 দুগুণে 32। এরা তাহলে হচ্ছে গিয়ে দুটো সমান রাশির অনুপাত, ওপরেও গ্রাম নিচেও গ্রাম, ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাই জন্য কোনো একক থাকছে না। এই পারমাণবিক ওজনকেই যখন গ্রামে প্রকাশ করব, কি বললাম, এই পারমাণবিক ওজনকে যখন গ্রামে প্রকাশ করব তখন তাকে বলছি গ্রাম পারমাণবিক ওজন, অর্থাৎ 16 গ্রাম, ঠিক আছে? পারমাণবিক ওজনকে গ্রামে প্রকাশ করলে তাকে বলছি গ্রাম পারমাণবিক ওজন। গ্রাম আণবিক ওজন তাহলে কি, একই কথা, 32 গ্রাম। মানে আণবিক ওজনকে যখন আমরা গ্রামে প্রকাশ করব তখন তাকে আমরা বলছি আণবিক ওজন, এবং তার একটা গ্রাম আণবিক ওজন, এবং তার তাহলে একক থাকবে 32 গ্রাম। ওকে, এবার গ্রাম পরমাণু কথাটার মানে কি, আমি একদিন বলেছিলাম গ্রাম পরমাণু মানে হচ্ছে এটা একটা একক। কি একক না, কোনো একটা পরমাণুর গ্রাম পারমাণবিক ওজন যত গ্রাম, কোনো একটি পরমাণুর গ্রাম পারমাণবিক ওজন যত গ্রাম, সেটাকেই আমরা ইউনিটি ধরে নিই, সেটাকেই আমরা ইউনিটি ধরে নিই। 16 গ্রাম ইজ ইকুয়াল টু 1 কি না, গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণু। আমরা এটা নিয়ে আগের দিন আলোচনা করেছিলাম, তাহলে এই কথাটা আমি এখানে লিখছি, ঠিক আছে? তাহলে 16 গ্রাম সমান হচ্ছে 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণু। আমি আগের দিন বলেছিলাম এটা 1 গ্রাম পরমাণু নয়, কিন্তু এটা কি গ্রাম পরমাণু। গ্রাম পরমাণু একটা ইউনিট, যেমন মোল একটা, আচ্ছা মোল নিয়েই কথা বলবো, যেমন সেকেন্ড একটা ইউনিট, যেমন ডজন একটা ইউনিট। ডজন আমি কি বলেছিলাম,
যে 12টা সমান হচ্ছে 1 ডজন, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা পরমাণুর যেটা গ্রাম পারমাণবিক ওজন সেটাই হচ্ছে তার 1 গ্রাম পরমাণু। কতটা ক্লিয়ার হলো? মানে এখানে যদি আমি অক্সিজেন না বলে আমি যদি নাইট্রোজেন বলি, তাহলে নাইট্রোজেনের গ্রাম পারমাণবিক ওজন কত না 14 গ্রাম। তাহলে 14 গ্রাম সমান নাইট্রোজেনের 1 গ্রাম পরমাণু। কথাটা বোঝা গেছে? আবার বলি, যেমন মনে করো কার্বনের গ্রাম পারমাণবিক ওজন হচ্ছে 12 গ্রাম, তার মানে 12 গ্রাম সমানই হচ্ছে 1 গ্রাম পরমাণু। 1 গ্রাম পরমাণু কার্বন, 1 গ্রাম পরমাণু এখানে নাইট্রোজেন, ঠিক আছে? 1 গ্রাম পরমাণু এখানে তাহলে কাকে নিয়ে কথা বলছি না অক্সিজেনের পরমাণু নিয়ে আলোচনা করছি, তাই এটা বোঝা গেছে। তাহলে এখানে গ্রাম অণু কাকে বলবো না কোনো একটা অণুর গ্রাম আণবিক ওজন যত, কোনো একটি অণুর গ্রাম আণবিক ওজন যত সেটাই হচ্ছে তার 1 গ্রাম অণু। 1 গ্রাম অণু নয়, 1 গ্রাম অণু। গ্রাম অণু হচ্ছে তাহলে একটা ইউনিট, ঠিক আছে? গ্রাম অণু নিজেই একটা ইউনিট। তাহলে এই 32 গ্রামটাকে আমরা কি বললাম 1 গ্রাম অণু। যেমন আমি তাহলে সিমিলারলি আমি নাইট্রোজেনের অণুর কথা যদি বলি, তাহলে N2, তাহলে এর আণবিক ওজন কত N2, তাহলে দুটো পরমাণু নিয়ে একটা অণু তৈরি করেছে, তাহলে 2 ইন্টু একটা পরমাণুর পারমাণবিক ওজন কত না 14, তাহলে কত হচ্ছে 14 দুগুণে 28, এটা হচ্ছে তার আণবিক ওজন। তাহলে তার গ্রাম আণবিক ওজন কত? গ্রাম আণবিক ওজন হচ্ছে 28 গ্রাম। যখন শুধু আণবিক ওজনের কথা বলবো তখন ইউনিট লিখবো না, যখন গ্রাম আণবিক ওজনের কথা লিখবো তখন তার মধ্যে ইউনিট লিখবো। ওকে, তারপরে আমরা কি বললাম 28 গ্রাম। তাহলে তার গ্রাম অণু কত না 28 গ্রাম সমানই হচ্ছে 1 গ্রাম অণু, ঠিক আছে? মানে গ্রাম অণু কথাটা হচ্ছে একটা ইউনিট। যেমন বারবার বলছি, যেমন 12টা সমান 1 ডজন, সেরকম গ্রাম অণু সমান ইউনিট। এবার কথাটা দেখো, কথাটা এটা কত সহজ বোঝাটা। যেমন ধরো মনে করো আমি যদি বলি যে 12টা সমান 1 ডজন, ঠিক আছে? তাহলে 12টা কলার ওজন যত হবে, 12টা কলার ওজন যত হবে, নিশ্চয়ই 12টা আনারসের ওজন 1 হবে না। কথাটা বোঝা গেছে? অথচ 12টা সমানই 1 ডজন। তাহলে আমি বলতে পারি, মনে করো সাপোজ 12টা কলার ওজন হচ্ছে গিয়ে আমার 12টা কলার ওজন মনে করো হচ্ছে 120 গ্রাম। সাপোজ আমি যে কোনো একটা ফিগার ধরে নিলাম 120 গ্রাম। আনারসের ওজন সেখানে হচ্ছে গিয়ে 1200 গ্রাম, মানে 1 কেজি 200 গ্রাম সাপোজ, ঠিক আছে? 12টা হয় না, আরো অনেক বেশি হয়, তবু আমি এমনি বোঝার সুবিধার জন্য লিখছি। তাহলে 12টা কলার ওজন যদি হয় 120 গ্রাম, তাহলে 12টা আনারসের ওজন নিশ্চয়ই সেটা হবে না, তার থেকে অনেক বেশি হবে। বা যদি ছোট জিনিস নিই তাহলে কম হবে, ঠিক আছে? কিন্তু এটা সমান আমি তো বলতে পারি যে এটা সমানও এখানেও 1 ডজন জিনিস আছে আর এখানেও আমার 1 ডজন জিনিস আছে, বলতে পারি কি না? কেননা এখানেও আমি 12টা নিয়েছি আর এখানেও আমি 12টা নিয়েছি। সিমিলারলি এই গ্রাম অণুটা হচ্ছে ওই 1 ডজনের মতো, বোঝা গেছে? তাহলে গ্রাম অণু এটা কি না কোনো একটা অণু নিয়ে যদি আমি কথা বলি, তাহলে তার গ্রাম আণবিক ওজন যত হবে সেটাই হচ্ছে তার 1 গ্রাম অণু, ঠিক আছে? পরমাণুর ক্ষেত্রেও তাই, কোনো একটা পরমাণুর পারমাণবিক ওজন যত, গ্রাম পারমাণবিক ওজন যত হবে সেটাকেই আমরা বলছি 1 গ্রাম পরমাণু। এবার গ্রাম পরমাণু, গ্রাম অণু এইসব কথাগুলো বারবার ইউজ না করে একেবারে সহজ সরল একটা কথাই আমরা বলবো সবাইকে, সেটা হচ্ছে গিয়ে মোল। কি বলবো? মোল। মানে 1 গ্রাম পরমাণু, আর এত বড় গাল ভরা কথা না বলে আমরা বলে দেব 1 মোল। আগের দিন আমরা মোল নিয়ে আলোচনা করেছিলাম। এখানেও আমরা বলছি যে 1 গ্রাম অণু ইজ ইকুয়াল টু 1 মোল। ক্লিয়ার হয়েছে? তাহলে 1 মোল জিনিসটা কি না কোনো একটা অণুর গ্রাম আণবিক ওজন যত গ্রাম সেটা সমানই হচ্ছে 1 মোল। তাহলে মোলটাও একটা ইউনিট, এটাও একটা ইউনিট। গ্রাম অণু যা মোলও তাই। সিমিলারলি গ্রাম পরমাণু যা মোলও তাই। যখন আমরা অণু নিয়ে কথা বলবো তখন পাশে মেনশন করে দেবো অণু। অণু মেনশন না করলেও আমরা সেটাকে অণুই বুঝবো, কিন্তু পরমাণু বলতে গেলে আমাকে বারবার পরমাণু মেনশন করেই যেতে হবে। কেননা একই কথা, প্রকৃতিতে আমরা অণু পাই, পরমাণু সেইভাবে পাই না। পরমাণু আনস্টেবল। শুধুমাত্র কিছু কিছু জিনিসকে পরমাণু হিসেবে পাওয়া যায়, মানে যারা এক
পারমাণবিক অণু তাদেরকে। ক্লিয়ার হয়েছে? তাহলে এতটা যা বললাম সেটা ক্লিয়ার হয়েছে। তাহলে 1 মোল সমান কত না, যদি পরমাণু নিয়ে আলোচনা করি তাহলে যে পরমাণুটা নিয়ে আলোচনা করব তার পারমাণবিক ওজন যত গ্রাম সেটা সমান হচ্ছে 1 মোল। ঠিক আছে? অণু নিয়ে যদি আলোচনা করি তাহলে কি বলবো না, তার গ্রাম আণবিক ওজন যত গ্রাম সেটা সমানই হচ্ছে 1 মোল। মোল একটা তাহলে ইউনিট, মোল তাহলে একটা ইউনিট। এবার মোল নিয়ে আমাদের সমস্ত কথা বলতে হবে। যেমন দেখো, তাহলে বিজ্ঞানী অ্যাভোগাড্রোর কথা মনে আছে? আমি আগের দিন অ্যাভোগাড্রোর কথা অনেকবার বলেছিলাম। বিজ্ঞানী অ্যাভোগাড্রো তাহলে অ্যাভোগাড্রো প্রকল্পে কি বলেছিলেন? আমি বলেছি সমচাপ এবং উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকে। এই কথাটা আমরা পড়েছিলাম, আমি আগের ক্লাসে পড়িয়েছি, যারা দেখোনি তারা দেখে নিও। ঠিক আছে? কি বলেছিলেন? সমচাপ এবং উষ্ণতায় সম আয়তন সকল গ্যাসের মধ্যে সমান সংখ্যক অণু থাকবে। ঠিক আছে? এই কথাটার মানে কি? অণুকে আমরা এন দিয়ে ডিনোট করলাম। এখানে তোমরা, আচ্ছা এই কথাটা নিয়ে আমরা আলোচনা যখন করেছি তখন এখানে আমি একটা কথাই বলি, সেটা হচ্ছে যদি এসটিপি তে, এটাও বলেছি এসটিপি তে, এসটিপি কথাটার মানে কি? স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা কত? স্ট্যান্ডার্ড টেম্পারেচারটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানেই হচ্ছে 273 কেলভিন। ওকে? আচ্ছা, স্ট্যান্ডার্ড টেম্পারেচার। স্ট্যান্ডার্ড প্রেসারটা কত? সেটা হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, মানে আমাদের বায়ুমণ্ডলের চাপই হচ্ছে 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে? অ্যাটমসফিয়ার হচ্ছে গিয়ে চাপের একক, এবং তার ফার্স্ট ইউনিটটাকেই ধরা হচ্ছে আমাদের পরিবেশের যেটা চাপ, সেটা থেকেই আমরা চাপের এককটা স্টার্ট করছি। ঠিক আছে? 1 অ্যাটমসফিয়ার। ওকে? আচ্ছা, তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসারে 1 মোল মানে কি না, যে পরমাণুটা নিয়ে বা যে অণুটা নিয়ে আমি কথা বলছি তার পারমাণবিক ওজন বা আণবিক ওজন। ঠিক আছে? তাহলে 1 মোল কোনো গ্যাসের আয়তন কত হবে? কোনো গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। মনে থাকবে কি বললাম? এসটিপি একটা কথা আর এনটিপি একটা কথা। আমি এনটিপি নিয়ে এখন আলোচনা করছি না, আমি এসটিপি বলছি, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। স্ট্যান্ডার্ড টেম্পারেচার কত ধরা হয়েছে বারবার বলছি, মনে রাখবে। টেম্পারেচারটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, মানেই 273 কেলভিন। এটা কেলভিন স্কেল, এটা সেন্টিগ্রেড স্কেল। প্রেসারটা কত ধরা হয়েছে না 1 অ্যাটমসফিয়ার। ওকে? তাহলে এসটিপি তে মানে এই কন্ডিশনে 1 মোল যে কোনো গ্যাসের আয়তন, সেটা হাইড্রোজেন হবে, নাইট্রোজেন হবে, অক্সিজেন হবে, অ্যামোনিয়া হবে, যেই হোক না কেন, 1 মোল কোনো গ্যাসের আয়তন হচ্ছে 22.4 লিটার। তাহলে 1 মোল বলতেই তোমাদের মাথায় তাহলে কি আসবে না, যে অণুটা নিয়ে কথা বলা হচ্ছে তার আণবিক ওজন, কিংবা যে পরমাণুটা নিয়ে কথা বলা হচ্ছে তার পারমাণবিক ওজন। ক্লিয়ার? এবার 1 মোল কোনো গ্যাসের আয়তন তো 22.4 লিটার বুঝলাম। তাহলে 1 মোল কোনো গ্যাসের মধ্যে আসলে কতগুলো অণু থাকে? এই যে বলছি গ্রাম পারমাণবিক ওজন 16 গ্রাম অক্সিজেনের ক্ষেত্রে, বা গ্রাম আণবিক ওজন 32 গ্রাম অক্সিজেন অণুর ক্ষেত্রে, তো এখানে গ্রাম আণবিক ওজন 32 গ্রাম মানে একটা অক্সিজেন অণুর ওজন কি একটা? এরকম একটা স্মল পার্টিকেল, একটা অণু মানে তো একটা ভেরি মাচ স্মল টিনি পার্টিকেল, তাই না? তাদেরকে আমরা আণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেও দেখতে পাই না, ভালো করে বুঝতেই পারি না। তাহলে তার ওজন কি 32 গ্রাম হতে পারে? 32 গ্রাম মানে বুঝতে পারছো, আমরা পোস্তই কিনে নিয়ে আসি 25 গ্রাম মিনিমাম, তাই না? তাহলে 25 গ্রাম পোস্ততে এতগুলো পোস্ত, মানে এতটা পোস্ত হয়, তাতে অসংখ্য পোস্তরই দানা থাকে। তাহলে সেখানে পোস্তর চাইতো এক একটা দানা ছোট, তারও অনেক গুণ ছোট এক একটা অণু বা পরমাণু। ঠিক আছে? তাহলে আমরা গ্রাম আণবিক ওজন 32 গ্রাম বলছি, তাহলে একটা অক্সিজেন অণুর নিশ্চয়ই ভর 32 গ্রাম নয়। তাহলে কতগুলো অণুর ভর 32 গ্রাম না, 1 মোল অণুর ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে 1 মোলের মধ্যে কতগুলো অণু থাকে? 1 মোল যে কোনো গ্যাসের মধ্যে, এই জায়গাটা বাক্সবন্দি করে লিখে রাখো, 1 মোল যে কোনো গ্যাসে কতগুলি অণু থাকে? আমরা আগের দিন পড়েছি 6.022
6.022 into 10 to the power 23 t, 6.022 into 10 to the power 23 t। ঠিক আছে, তাহলে আমি কি বলছি, মোল জিনিসটা কি, মোল হচ্ছে একটা ইউনিট। 1 মোল সমান কত গ্রাম, না যে মৌলটা নিয়ে আমি আলোচনা করছি তার আণবিক ওজন যত গ্রাম তত, বা পারমাণবিক ওজন যত গ্রাম, যদি পরমাণু নিয়ে কথা বলি তাহলে পারমাণবিক ওজন যত গ্রাম তত। ঠিক আছে, এবং এসটিপিতে তার আয়তন কত হবে, এসটিপিতে তার আয়তন হবে 22.4 লিটার। আর 1 মোল কোনো গ্যাসের মধ্যে কতগুলো অণু থাকবে, না 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23টা। আমি একটু টেবিল করে ভালো করে বলে নিই। দেখো তাহলে 1 মোল এই কথাটার কি কি মানে, খুব সহজ সরল একটা মানে কি, না 1 মোল মানেই হচ্ছে 1 গ্রাম পরমাণু। 1 গ্রাম পরমাণু, 1 গ্রাম পরমাণুটাকেই আমরা ছোট করে 1 মোল বলছি। যদি পরমাণু নিয়ে আলোচনা করি তবে, এই ব্র্যাকেটে ওটা লিখেছি, এটা আমি শুধুমাত্র অক্সিজেনকে নিয়ে ভাবছিলাম, তাই অক্সিজেন ছাড়া যাকে খুশি নিতে পারি, অক্সিজেন একটা উদাহরণ দিলাম, আর কিছু নয়। তাহলে 1 মোল সমান হচ্ছে 1 গ্রাম পরমাণু। ঠিক আছে, আবার কি বলতে পারি, না 1 মোল সমান হচ্ছে তার পারমাণবিক ওজন, পারমাণবিক ওজন, তাই না। 1 মোল সমান হচ্ছে তার গ্রাম পারমাণবিক ওজন। ওকে, গ্রাম পরমাণু বা গ্রাম পারমাণবিক ওজন। আচ্ছা, 1 মোলের মধ্যে, এটা তো ওজন গেল, মানে গ্রামে প্রকাশিত হলো। ঠিক আছে, যদি সংখ্যায় বার করতে চাই, মানে 1 মোলের মধ্যে কতগুলো ওই অণুটা বা পরমাণুটা থাকবে, সেটা কি, সেটা অ্যাভোগাড্রো নাম্বার 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 টি। টিটা আমরা সংখ্যা 5টা 10টা 15টা বলি তো, তাহলে এতগুলো পরমাণু থাকবে, যেহেতু এটা আমি এখন পরমাণু নিয়ে আলোচনা করছি। ঠিক আছে, এবং এসটিপিতে এর আয়তন কত হবে, এসটিপিতে অবশ্যই এসটিপিতে এর আয়তন হবে 22.4 লিটার। আচ্ছা, বারবার কি তোমরা নোটিস করেছো, আমি ভলিউমের কথা বললেই একটা কন্ডিশন মেনশন করে দিচ্ছি, সেখানে টেম্পারেচার আর প্রেসার আছে, তোমরা এটা নোটিস করেছো তো। এটা কেন লিখছি বলো তো, যদি আমি এটা না লিখি তাহলে কিন্তু এই ভলিউমটা মিনিংলেস হয়ে যাবে। কেন, কারণ আয়তন, গ্যাসের আয়তন, আমরা তাপ দিলে গ্যাস কি হয়, প্রসারিত হয়ে যায়, মানে আয়তনটা বেড়ে যায়। আবার তাপটাকে যদি আমি রিলিজ করে দিই তাহলে সে আয়তনে সংকুচিত হয়ে যাবে, অর্থাৎ ভলিউমটা ওঠানামা করবে। সিমিলারলি চাপের ক্ষেত্রেও তাই, যদি আমি মনে করে একটা ভেসেলের মধ্যে কিছু গ্যাস আমি নিয়েছি, ঠিক আছে, এবার ওপর থেকে আমি চাপটাকে বাড়াচ্ছি, তাহলে ভেসেলটা কি হবে, ক্রমশ ছোট হবে। তাহলে চাপটা কি, মানে চাপ যত বাড়াচ্ছি তত আয়তনটা কমে যাচ্ছে। একটা বেলুনকে যখন আমরা ফোলাই, ফু দিয়ে চাপটা, মানে বাতাসটা যত আমি তার মধ্যে ভেতরে ঢোকাই তত তার আয়তন বাড়তে থাকে। আর একটা পিন মেরে দিলে কি হয়, ওটা ফেটে যায়, তার মানে পুরো বেলুনের মধ্যেকার যে গ্যাসটা ছিল সেটা বাইরে চলে গেল, চাপটা কমে গেল। তাহলে চাপের সাথে এবং তাপমাত্রার সাথে আয়তনের সম্পর্ক আছে, সরাসরি সম্পর্ক আছে। সেই জন্য যখনই আমরা আয়তনের কথা বলবো তখন অবশ্যই কোন তাপমাত্রা এবং কোন চাপে ওই আয়তনটার কথা আমরা আলোচনা করছি সেটা অবশ্যই মেনশন করে দিতেই হবে। ক্লিয়ার হয়েছে? তাহলে 1 মোল জিনিসটা ক্লিয়ার হলো। 1 মোল যদি পরমাণু বলি তাহলে 1 মোল মানেই হচ্ছে তার গ্রাম পারমাণবিক ওজন। এটা ভর আকারে আমরা লিখলাম, ভর, এই দেখো গ্রাম আছে, ভরের একক গ্রাম, সিজিএস পদ্ধতিতে আমরা পড়েছি ইউনিট। ওকে, সংখ্যায় যদি বলি তাহলে সে যেখানেই থাকুক না কেন 1 মোল কোনো একটা পদার্থের মধ্যে এতগুলো ওই পদার্থটা থাকবে। আমি যদি বলি 1 মোল স্টুডেন্ট, মানে কতগুলো স্টুডেন্ট, না এই সংখ্যক 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। আমি যদি বলি 1 মোল ডিম, তার মানে 1 মোল ডিমের মধ্যে কটা ডিম আছে, না 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। 1 মোল ছাতা, তার মানে 1 মোল ছাতা মানে কতগুলো ছাতা, না এতগুলো। মানে এই সংখ্যাটাকে আমরা ইউনিট ধরছি এবং তাকে আমরা কি বলছি, 1 মোল অর 1 গ্রাম পরমাণু, যদি পরমাণু নিয়ে কথা বলি। যদি অণু নিয়ে কথা বলি তাহলে এবার পরমাণুর জায়গায় যদি আমি এখন অণু বলে দিই, যদি এটা অণু নিয়ে আলোচনা হয় তাহলে 1 মোল মানে হচ্ছে 1 গ্রাম অণু, 1 গ্রাম অণু। ঠিক আছে, তাহলে এটা গ্রাম পারমাণবিক ওজন না হয়ে কি হবে, নিজেরাই লেখো, পারবে এবার লিখতে, আণবিক ওজন, আণবিক ওজন।
ঠিক আছে, সংখ্যাটা তো একই 6.022 × 10⁻23 এবং তার আয়তন হচ্ছে 22.4 লিটার, যাকে নিয়েই আলোচনা করি না কেন। ক্লিয়ার? তাহলে চলো আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেমসের দিকে যাই। আচ্ছা, অনেকক্ষণ থেকে তো আমরা এই গ্রাম পরমাণু, গ্রাম অণু এইসব বলে গালভরা আলোচনা করছি, তাই না? তাহলে আমরা পরমাণু পরমাণু বা অণু অণু করতে করতে একটা পরমাণুর কত ভর হতে পারে সেটা নিয়ে কি একবারও ভাবলাম? আমরা তো এতক্ষণ ওই 1 গ্রাম পরমাণু বলছি, মানে 1 মোলের কথা বলছি, মানে কতগুলোর কথা বলছি? 1 মোল মানে কতগুলো? অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 × 10⁻23টার কথা বলছি, তাই না? তাহলে একটার কথা বলবো না? একটার কথা তো বলতেই হবে। দেখি তো কিভাবে বেরোয়। তাহলে দেখো 6.022 × 10⁻23 পরমাণুর ওজন, পরমাণুর ভর সমান 1 গ্রাম পরমাণু বা 1 মোল, তাই না? 1 গ্রাম পরমাণু বা 1 মোল। তাহলে একটির ওজন কত? ছোটবেলাকার ঐকিক নিয়ম, চটপট করো। এত সংখ্যক পরমাণুর ভর কত? না 1 গ্রাম পরমাণু বা 1 মোল। তাহলে একটি পরমাণুর ভর কত হবে? না 1/1 কি? না গ্রাম পরমাণু, গ্রাম পরমাণু। ঠিক আছে, 1/, কতগুলো আছে? 6.022 × 10⁻23 এত সংখ্যক পরমাণু, এত সংখ্যক পরমাণু, এতগুলো পরমাণু। তাহলে দেখো পরমাণু পরমাণু ক্যান্সেল আউট, কি পড়ে থাকছে? 1/6.022 × 10⁻23। ক্লিয়ার হয়েছে? তাহলে এই ক্যালকুলেশনটা চটপট ক্যালকুলেটরে করে দেখো তো এটা কত হচ্ছে। এটার মানটা হবে 1.66 × 10⁻24 গ্রাম। দেখো এটার সাথে মিললো কিনা। 1.66 × 10⁻24 গ্রাম। কি করলাম? না এত সংখ্যক পরমাণুর ভর হচ্ছে 1 গ্রাম পরমাণু বা 1 মোল। তাহলে একটি পরমাণুর ভর কত? না এত গ্রাম পরমাণু ডিভাইডেড বাই এত। পরমাণু পরমাণু ক্যান্সেল আউট করে দিলাম, তাহলে গ্রাম রইলো। ঠিক আছে, এটা তাহলে এত গ্রাম। এই গ্রামটাকে আমরা 1 ইউনিট ধরে নিচ্ছি। 1 ইউনিট বা 1 AMU, অ্যাটমিক মাস ইউনিট, অ্যাটমিক মাস ইউনিট। ক্লিয়ার হয়েছে? কি বললাম তাহলে? না এত সংখ্যক পরমাণুর ভর হচ্ছে এত গ্রাম পরমাণু, তাহলে একটি পরমাণুর ভর হচ্ছে 1/এত। এই সংখ্যাটাকে আমি আবার একটা ইউনিট ধরে নিলাম। ওই একই কথা, যেমন আমরা ওই একই ভাবে বলি 12টা সমান 1 ডজন ধরছি, সেরকম এই সংখ্যাটা সমান ধরে নিচ্ছি 1 AMU, অ্যাটমিক মাস ইউনিট। বা শুধু ইউ মানে হচ্ছে ইউনিফাইড মাস, হয় ইউনিফাইড মাস বলবো কিংবা AMU বলবো। ক্লিয়ার? তাহলে 1 AMU যদি তোমাকে প্রশ্ন করে 1 AMU ইজ ইকুয়াল টু কত গ্রাম? না 1.66 × 10⁻24 গ্রাম। ছোটবেলাকার অঙ্কের মতো করলাম। ক্লিয়ার? তাহলে চলো চটপট আমরা আণবিক ওজন নির্ণয় করতে শিখে ফেলি। ঠিক আছে, এমনিতে মোটামুটি অনেকটাই জানি, তবুও দেখা যাক। তাহলে কোনো মৌল বা যৌগের এই টেবিলটা তোমরা তৈরি করে ফেলো। ঠিক আছে, এখানে আমি লিখে রাখলাম যে 1 মোল সমান হচ্ছে তার গ্রাম আণবিক ওজন, যেহেতু আমি এখন অণু নিয়ে কথা বলবো। ওকে, আচ্ছা 1 মোলের মধ্যে কতগুলো অণু থাকবে? না অ্যাভোগাড্রো সংখ্যক। আর 1 মোলের আয়তন কত হবে? এসটিপিতে 1 মোল কোনো গ্যাসের আয়তন হবে 22.4 লিটার। ওকে, এখানে কিন্তু আয়তন মানে আমি কিন্তু বারবার বলছি গ্যাসের ক্ষেত্রে বা তরলের ক্ষেত্রে কথা বলবো, সলিডের ক্ষেত্রে কিন্তু কথা বলবো না। কেননা সলিডের আয়তন, সলিডের নিজস্ব আয়তন আছে, সে অন্য কারোর আয়তনের উপর ডিপেন্ড করবে না। ওকে, তাহলে মৌল বা যৌগের সঙ্গে যে কোনো একটা মৌল বলো, সাপোজ আমি হাইড্রোজেনের কথা বললাম। হাইড্রোজেন একটা অণু, এটা একটা মৌল। ঠিক আছে, অণু আকারে লিখেছি। হাইড্রোজেন অণুতে পরমাণুর সংখ্যা কটি? চটপট লিখো। না 2টি হাইড্রোজেন পরমাণু আছে। তাহলে আণবিক ভর কত হবে? না 2 × একটা হাইড্রোজেনের পারমাণবিক ওজন কত? না 1 ইজ ইকুয়াল টু 2। ওকে, আচ্ছা 2 এর দাগে মৌল বা যৌগ কোনো একটা মৌল, যেমন নাইট্রোজেন ধরলাম, নাইট্রোজেন। তাহলে নাইট্রোজেনের পরমাণুর সংখ্যা কত? না 2টো নাইট্রোজেন এখানে আছে। তাহলে তার আণবিক ওজন কত হবে? 2 × আগের দিন আমি 4টা দিয়েছিলাম, কার আণবিক ওজন বা কার পারমাণবিক ওজন, পরমাণু দিয়ে বলেছিলাম কার পারমাণবিক ওজন কত, আগের দিনের ক্লাসটা দেখে নিও।
2 ইন্টু 14 ইজ ইকুয়াল টু 28। ঠিক আছে, তারপর নেক্সট লেখো, অনেক কিছুই ধরলাম। যেমন নেক্সট এবার একটা যৌগের কথা বলি, ওয়াটার, H2O, জল। জলের সংকেত আমরা খুব ভালোভাবে পরিচিত এর সাথে। তাহলে এর মধ্যে পরমাণুর সংখ্যা কি কি আছে না, দুটো হাইড্রোজেন পরমাণু আছে আর একটা অক্সিজেন পরমাণু আছে। H2, তাহলে দুটো হাইড্রোজেন পরমাণু আর ও, একটা ও, তার মানে একটা অক্সিজেন পরমাণু। এটা কিন্তু একটা অক্সিজেন পরমাণুর কথা বলছি, এটা 10 দেব না, ঠিক আছে। অক্সিজেন পরমাণুর সংখ্যা কটা আছে, একটা। তাহলে এর আণবিক ভর কত হবে না, দুটো হাইড্রোজেন পরমাণু, তাহলে 2 ইন্টু হাইড্রোজেনের জন্য কত 1, প্লাস একটাই অক্সিজেন আছে, তাহলে 1 ইন্টু একটা অক্সিজেনের পারমাণবিক ভর কত না 16। ঠিক আছে, তাহলে টোটাল কত হলো 2 + 16 ইজ ইকুয়াল টু 18। ওকে, তাহলে 3 4 এর দাগে অন্য কাউকে বলো, একটা মৌল বলছি, ঠিক আছে। সালফার S8, প্রকৃতিতে সালফার S8 অবস্থায় পাওয়া যায়। ওকে, তার মানে একটা সালফার অণুর মধ্যে পরমাণু সংখ্যা কটা, 8টা, 8 সালফার। তাহলে তার আণবিক ভর কত হবে না, 8টা সালফারের জন্য একটা সালফার পরমাণুর ভর হচ্ছে 32 গ্রাম। তাহলে 8 ইন্টু 32 কত হবে, লিখবে এত গ্রাম। গ্রাম আণবিক ওজন হলে এত গ্রাম হতো। ওকে, তারপরে হচ্ছে গিয়ে মনে করো আমি বলছি গ্লুকোজ, C6H12O6, C6H12O6, বলো এখানে নাম্বার অফ কার্বন কত কত, হ্যাঁ 6, 6টা হচ্ছে গিয়ে কার্বন পরমাণু আছে 6টা। হাইড্রোজেন কটা আছে, ঠিক 12টি হাইড্রোজেন। ওকে, আর অক্সিজেন কটা আছে, একেবারেই ঠিক 6টা অক্সিজেন আছে। তাহলে এবার তার আণবিক ওজন কিভাবে ক্যালকুলেশন করব, একই কথা লেখো। তাহলে 6টা কার্বনের জন্য 6 ইন্টু একটা কার্বনের পারমাণবিক ওজন কত, 12। মনে রাখতে হবে কিন্তু, এটা কোথাও সাপ্লাই করবে না, এরকম ছোট ছোট ডেটা কিন্তু সাপ্লাই করবে না। 6 ইন্টু 12 প্লাস 12টা হাইড্রোজেনের জন্য 12 ইন্টু 1, হাইড্রোজেনের পারমাণবিক ওজন 1। ওকে, প্লাস 6টা অক্সিজেন, তাহলে 6 ইন্টু অক্সিজেনের হচ্ছে গিয়ে 16 পারমাণবিক ওজন। তাহলে টোটাল কত হবে, ক্যালকুলেশন করে দেখো এখানে কত হবে, টোটাল কি হবে কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানাবে কত হচ্ছে। ওকে, 6 দাগে অন্য কিছু একটা নাও, যেমন তুমি নিতে পারো H2SO4, সাপোজ H2SO4 এর নাম কি, H2SO4 কে চিনি কি আমরা, অবশ্যই চিনি, সালফিউরিক অ্যাসিড। H2SO4 এখানে কোন কোন পরমাণু আছে, পরমাণু আছে হাইড্রোজেন, সালফার এন্ড অক্সিজেন। হাইড্রোজেন কটা আছে না, দুটো হাইড্রোজেন আছে। সালফার কটা আছে, একটা সালফার আছে। অক্সিজেন আছে 4টে, একটা সালফার, অক্সিজেন আছে 4টে। ওকে, তাহলে দুটো হাইড্রোজেন বলো 2 ইন্টু 1 প্লাস সালফার একটা সালফারের জন্য 1 ইন্টু 32 প্লাস অক্সিজেন আছে 4টে, তার মানে 4 ইন্টু 16। ক্যালকুলেশন করে লিখবে কত হচ্ছে, কমেন্ট বক্সে জানাবে, আমি বলবো পরের দিন, বা এটা তোমরা নিজেরাও বুঝতে পারছো। ওকে, তাহলে এইভাবে আমরা কোনো যৌগের বা মৌলের সংকেত যদি দেওয়া থাকে বা সংকেত যদি আমরা জানি, তার পরমাণু সংখ্যা দেখে আমরা তার আণবিক ওজনটা নির্ণয় করতে পারবো। এবার আমি পাশে এগুলো লিখলাম, কথাটার মানে কি, কথাটার মানে হচ্ছে এই 2 গ্রাম হাইড্রোজেন, 2 গ্রাম হাইড্রোজেন, 2 গ্রামটা তো হাইড্রোজেনের আণবিক ওজন, তার মানে 2 গ্রাম হাইড্রোজেন সমানই বলবো কি 1 মোল হাইড্রোজেন। শুধু হাইড্রোজেন বলছি মানে হাইড্রোজেন অণুর কথা বলছি। হাইড্রোজেন পরমাণু যদি বলতাম তাহলে আমি লিখতাম H পরমাণু। অণুর কথা বলছি বলে H2 বলছি, শুধু হাইড্রোজেন বলে ছেড়ে দিলেও হবে, অণু বারবার না বললেও চলবে, কিন্তু পরমাণু বললে মেনশন করে দিতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে 28 গ্রাম কি আছে না, 28 গ্রাম আছে নাইট্রোজেন। তাহলে 28 গ্রাম মানেই হচ্ছে 1 মোল নাইট্রোজেন অণু, তাই তো, অণু না বললেও চলবে, বলছি। আচ্ছা 18 গ্রাম কি, জল, 18 গ্রাম জল মানেই হচ্ছে 1 মোল H2, 1 মোল জল, যার যত আণবিক ওজন সেটা সমানই হচ্ছে 1 মোল, সেটা সমানই হচ্ছে 1 মোল তার জন্য। ওকে, আচ্ছা এখানে 8 ইন্টু 32 কত হয়েছে বলো, 8 2 16 6, হাতে রইল 1, 8 3 8 24 25। তারপর এটা কত হচ্ছে
180 গ্রাম, 180 গ্রাম সমান হচ্ছে গিয়ে 1 মোল কি যেন এটা, গ্লুকোজ C6H12O6। এটা হবে 98 গ্রাম, তার মানে 98 গ্রাম সমান হচ্ছে 1 মোল H2SO4। বোঝা গেছে? এতক্ষণ আশা করি মূল কনসেপ্ট অনেকটাই ক্লিয়ার হয়েছে। তার মানে যার যত আণবিক ওজন হচ্ছে সেটা সমানই হচ্ছে 1 মোল, তার জন্য 1 ইউনিট। ক্লিয়ার? ওকে, তাহলে এখানে না হয় আমি 1 মোল সমানটা বুঝলাম, কিন্তু সংখ্যাটা মানে কি? সংখ্যাটা মানে হচ্ছে 1 মোল হাইড্রোজেনের মধ্যে, 1 মোল হাইড্রোজেনের মধ্যে এত সংখ্যক হাইড্রোজেনের অণু আছে। মানে 2 গ্রাম হাইড্রোজেন যদি তুমি ওয়েট করে নিতে পারো, 2 গ্রাম যদি হাইড্রোজেন ওয়েট করে নিতে পারো, তার মধ্যে হাইড্রোজেনের অণু কতগুলো আছে? না, অ্যাভোগাড্রো সংখ্যক। তুমি যদি 28 গ্রাম নাইট্রোজেন নাও, তাকেই আমি 1 মোল বলছি, তার মধ্যে অণুর সংখ্যা কত? না 6.022 × 10⁻23। 1 মোল যে কোনো বস্তুর মধ্যেই অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে। ঠিক আছে? তুমি যদি 98 গ্রাম H2SO4 নাও, তুমি ওজন করে 98 গ্রাম H2SO4 নিয়ে এলে, তা 98 গ্রাম মানে কি 100 গ্রামের চাইতে একটু কম। 100 গ্রাম সম্পর্কে তো আমাদের আইডিয়া আছে, আমরা 100 গ্রাম অনেক জিনিস কিনি, তাই না? তাহলে 98 গ্রাম যদি তুমি H2SO4 নাও, সেটাই হচ্ছে H2SO4 এর 1 মোল। ঠিক আছে? তাহলে তার মধ্যে অণু H2SO4 কতগুলো আছে? কত সংখ্যক আছে? কত সংখ্যায় কতগুলো আছে? না, অ্যাভোগাড্রো সংখ্যক আছে। ক্লিয়ার? তাই ভলিউমটা কি বললাম? আমি বললাম ভলিউমটা তরল বা কঠিন, তরল বা গ্যাসের ক্ষেত্রে আমরা ইউজ করি। তাহলে এসটিপিতে যদি নাও, তুমি কিন্তু আর নর্মাল টেম্পারেচার, তুমি যখন কাজ করবে তখন তো তুমি নর্মাল টেম্পারেচারে কাজ করবে, মানে তোমার রুম টেম্পারেচারে। এখানে কিন্তু রুম টেম্পারেচার চলবে না। এখানে কন্ডিশনটা কি? অবশ্যই তোমাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং 1 অ্যাটমসফিয়ার চাপ নিতে হবে। ঠিক আছে? তার মধ্যে ওই 1 মোল কোনো গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার। মানে মনে করো তুমি একটা ভেসেলের মধ্যে, একটা বিকার বা কোনো কন্টেনারের মধ্যে তুমি 18 গ্রাম জল নিলে, এবার তার 18 গ্রাম জলটাকে যে পাত্রটাতে নিলে তার চারপাশে এনভায়রনমেন্টের কন্ডিশনটা কি করে দিলে? তুমি তার তাপমাত্রাটা করে দিলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং তার চাপ করছো 1 অ্যাটমসফিয়ার। তাহলে যদি তুমি ওই জলের ভলিউমটা মেজার করো, তুমি দেখতে পাবে যে তার আয়তন হচ্ছে 22.4 লিটার। ঠিক আছে? 1 মোল জলের আয়তন কত? না 22.4 লিটার যদি গ্যাসীয় অবস্থায় থাকে। তো মনে করো তুমি 28 গ্রাম নাইট্রোজেন গ্যাস নিলে, 28 গ্রাম নাইট্রোজেন গ্যাস নেওয়ার পর সেটাকে একটা কন্টেনারের মধ্যে রাখলে এবং তুমি তার পরিবেশে, মানে ওই কন্টেনারের চারপাশে পরিবেশের তাপমাত্রা করে দিলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং তার প্রেসারটা করে দিলে 1 অ্যাটমসফিয়ার। কি বললাম? না 28 গ্রাম নাইট্রোজেন নিচ্ছ, তার এনভায়রনমেন্টের যে উষ্ণতা সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড এবং তার চাপ হচ্ছে 1 অ্যাটমসফিয়ার, মানে এসটিপির কথা বলছি আমি। ঠিক আছে? তাহলে নাইট্রোজেনের আয়তন, নাইট্রোজেন গ্যাসটা কতটা আয়তন দখল করবে? না 22.4 লিটার, এতটা আয়তন দখল করবে। ওকে, চলো তাহলে ছোট ছোট কিছু অঙ্ক করি। ছোট ছোট অঙ্ক মানে কিন্তু ছোট ছোটই অঙ্ক, একেবারে ক্লাস 5-6 এর লেভেলের অঙ্ক। ঠিক আছে? শুধু আমরা কেমিস্ট্রিতে পড়বো 5-6 এরই অঙ্ক। 5-6 কি শিখেছিলাম? ঐকিক নিয়ম, সেই ঐকিক নিয়ম এখানে কাজে লাগবে। দেখো, মনে করো আমি একটা তোমাদেরকে প্রশ্ন করছি, সেটা হলো, আমি সাপোজ তোমাদেরকে বললাম যে 1.8 গ্রাম গ্লুকোজ C6H12O6 গ্লুকোজের সংকেত। ঠিক আছে? 1.8 গ্রাম গ্লুকোজের মধ্যে কতগুলি গ্লুকোজ অণু আছে? গ্লুকোজ অণু আছে C6H12O6। এই অণুটা, এটা তো একটা অণু, এই অণুটি কটি আছে? কটি আছে? ক্লিয়ার আছে? আমি প্রশ্ন করছি 1.8 গ্রাম গ্লুকোজের মধ্যে কতগুলি গ্লুকোজের অণু আছে? কতগুলি গ্লুকোজের অণু আছে? ওকে, আমার প্রশ্নটা হচ্ছে 1.8 গ্রাম গ্লুকোজের মধ্যে কতগুলি গ্লুকোজের অণু আছে? গ্লুকোজের সংকেত কি? C6H12O6। ওকে, ঐকিক নিয়ম বলছি কিরকম না, প্রথমেই যে সংকেতটা দেওয়া থাকবে তার আণবিক ওজন নির্ণয় করতে হবে। তাহলে আণবিক ওজনকে আমরা বলছি মলিকিউলার ওয়েট। এবার থেকে আমরা আণবিক ওজনকে M.W মলিকিউলার ওয়েট এইভাবে লিখবো। ঠিক আছে? অত বড় আণবিক ওজন না লিখে কি লিখবো? MW। ঠিক আছে? তাহলে আমি কি বলছি? মলিকুলার ওয়েট অফ
C6H12O6 কত না, এর C6 মলিকুলার ওয়েট অফ C6H12O6 এটা আমরা ক্যালকুলেট করছি, ঠিক আছে। তাহলে বলো, একটু আমি করলাম 6 ইন্টু 12, 6টা কার্বনের জন্য 6 ইন্টু 12 প্লাস 1 ইন্টু 12 না 12টা হাইড্রোজেনের জন্য 1 করে, তাই তো, প্লাস 6 ইন্টু 16, 6টা অক্সিজেনের জন্য, এক একটা অক্সিজেনের 16 পারমাণবিক ওজন, তাই 6 ইন্টু 16। তাহলে এরকম করে আমি ক্যালকুলেশন করে কি দেখলাম না 180 গ্রাম বেরোচ্ছে গ্লুকোজের আণবিক ওজন। তাহলে গ্লুকোজের আণবিক ওজন 180 মানেই তো 1 মোল, 180 গ্রাম ইজ ইকুয়াল গ্লুকোজ ইজ ইকুয়াল টু 1 মোল গ্লুকোজ। যাই হোক, আমার এখানে সেটা লাগছে না, আমাকে সরাসরি প্রশ্ন করেছে 1.8 গ্রাম গ্লুকোজের মধ্যে কতগুলি গ্লুকোজের অণু আছে। তাহলে আমরা একটু আগেই বললাম যে তার আণবিক ওজন যত সেটা সমানই হচ্ছে তাহলে 1 মোল গ্লুকোজ, 1 মোল গ্লুকোজ। তাহলে 1 মোল গ্লুকোজের মধ্যে কতগুলো গ্লুকোজের অণু আছে? 1 মোল যে কোনো বিষয়ের মধ্যেই অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে, মানে ওই সংখ্যাটা অ্যাভোগাড্রো হবে। তাহলে 1 মোল গ্লুকোজ মানে 180, তাহলে 180 গ্রাম গ্লুকোজে অণুর সংখ্যা মানে গ্লুকোজ অণুর সংখ্যা, এইরকম এক একটা গ্লুকোজের দানা, এইরকম এক একটা গ্লুকোজ কটা আছে না অ্যাভোগাড্রো সংখ্যক 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ওকে। তাহলে 1 গ্রামের মধ্যে ঐকিক নিয়ম, 1 গ্রামের মধ্যে কতগুলি অণু আছে, অণুর সংখ্যা কত না 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23 ডিভাইডেড বাই 180। 180 গ্রামের মধ্যে মানে তার আণবিক ওজন যত, তার মধ্যে যদি অ্যাভোগাড্রো সংখ্যক থাকে তাহলে 1 এর মধ্যে কত, আর প্রশ্নতে যেটা জানতে চেয়েছে তার মধ্যে কত, ঠিক আছে। তাহলে 1.8 গ্রামের মধ্যে কতগুলো আছে 6.022, আমার থেকেও আগে করো, ইন্টু 10 টু দি পাওয়ার 23 বাই 180 ইন্টু 1.8, তাই তো। ক্যালকুলেশন করে যে সংখ্যাটা বেরোবে সেটাই খুব সহজ ক্যালকুলেশন, দেখতেই পাচ্ছ। এখানে পয়েন্ট তুলতে গেলে একটা শূন্য দিন না, এটা কত হয়ে গেল 100, 100 করে গেলে কি হবে 6.022, এইটা নিউমেরিক্যাল টার্মটা যেমন আছে রাখলাম, এটা হচ্ছে কি 10 টু দি পাওয়ার 2, ওপরে গেলে মাইনাস হয়ে যাবে, মানে 10 টু দি পাওয়ার 21 সূচকের নিয়ম অনুযায়ী। তাহলে আমি কি দেখতে পাচ্ছি না 1.8 গ্রাম গ্লুকোজের মধ্যে আসলে গ্লুকোজের অণু কতগুলো আছে 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 21 সংখ্যক। ক্লিয়ার, বোঝা গেছে? নেক্সটটা দেখি, নেক্সট প্রশ্ন কি আছে। আগের প্রশ্নটা রেস ধরেই এবার প্রশ্নটা লিখছি, ঠিক আছে, আগের প্রশ্নটার মতো করি। তাহলে 1.8 গ্রাম গ্লুকোজের কথা বললাম, তাই তো, গ্লুকোজ সমান কত মোল গ্লুকোজ, যদি আমি জিজ্ঞাসা করি কত মোল গ্লুকোজ। দেখো আমি একটু আগে লিখেছিলাম এখানে যে কোনো একটা অণুর মলিকুলার ওয়েট যত সেটা সমানই হচ্ছে 1 মোল, তাই না, এবং মলিকুলার ওয়েট যত তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে, অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে, এই কথাটা কিন্তু একদম মাথার মধ্যে পরিষ্কার করে ঢুকিয়ে নাও। কোনো একটা অণুর কথা হচ্ছে, কোনো একটা অণুর মলিকুলার ওয়েট যত মানে আণবিক ওজন যত হবে সেটা সমানই 1 মোল, এবং তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু আছে। একদম সহজ কথা, ঠিক আছে। মানে মনে করো আমি ধরো বললাম যে 60 জন স্টুডেন্ট সমান একটা ক্লাস, তাহলে একটা ক্লাস সমান কতগুলো স্টুডেন্ট 60, ক্লিয়ার হয়েছে। তাহলে আমি বলছি 1.8 গ্রাম গ্লুকোজ সমান কত মোল গ্লুকোজ। আচ্ছা, তাহলে গ্লুকোজের সংকেত আমরা জেনে গেছি, বলো C6H12O6, আর ক্যালকুলেশন করছি না, এটা সমান আমরা দেখতে পেলাম 180 গ্রাম, তাই তো, এটাই তার মলিকুলার ওয়েট। মলিকুলার ওয়েট কি লিখছি, মলিকুলার ওয়েট অফ C6H12O6 is equal to 180 গ্রাম, তাই না। তাহলে 180 গ্রাম গ্লুকোজ সমান 1 মোল গ্লুকোজ, তাই তো, মলিকুলার ওয়েট সমানই হচ্ছে 1 মোল।
তাহলে 1 গ্রাম গ্লুকোজ ইজ ইকুয়াল টু 1 মোল ডিভাইডেড বাই 180 গ্রাম। অতএব 1.8 গ্রাম গ্লুকোজ সমান কি না 1 মোল, ওপরে আছে 1 মোল, ঐকিক নিয়ম 180 গ্রাম ইন্টু 1.8 গ্রাম। দেখো আমরা প্রথম দিনের ক্লাসটাতে ইউনিট শিখেছিলাম, আমি বলেছিলাম যে কোনো ক্যালকুলেশন করার সময় ইউনিটগুলো রেখে দেবে, তাহলে আলটিমেট কি ইউনিট হবে তুমি যদি নাও জানো ওই ইউনিটের ক্যালকুলেশন করলেই বেরিয়ে যাবে। এখানে দেখো কি হচ্ছে না গ্রাম গ্রাম ক্যান্সেল আউট, ওকে। তাহলে 180 থেকে যদি আমি কাটি তাহলে কি হবে না 100, একটু আগে আমি দেখেছি, তার মানে 100টা যদি ওপরে যায় কি হবে 10⁻² মোল। 1 মোল সমান যদি 180 গ্রাম হয় তাহলে 10⁻² মোল সমান 1.8 গ্রাম। আমার প্রশ্ন জানতে চেয়েছে যে 1.8 গ্রাম গ্লুকোজ সমান কত মোল না 10⁻² মোল। ক্লিয়ার? ধরো নেক্সট প্রশ্নটা দেওয়া হলো যে 9.8 মোল 9.8 মোল H2SO4 সমান কত গ্রাম H2SO4। আমি আর লিখছি না, তোমরা লেখো অবশ্যই, ঠিক আছে। 9.8 মোল H2SO4 ইজ ইকুয়াল টু কত গ্রাম H2SO4। তাহলে H2SO4 এর আগে কি বার করবো মলিকুলার ওয়েট, কেননা মলিকুলার ওয়েট সমানই 1 মোল, তাই না। তাহলে H2SO4 এর মলিকুলার ওয়েট বার করো, একটু বের করলাম। তাহলে মলিকুলার ওয়েট অফ H2SO4 ইজ ইকুয়াল টু কত বেরোলো না 2 × 1 প্লাস সালফার একটা আছে 32 করে প্লাস 4টে অক্সিজেন আছে 16 করে। ক্লিয়ার? তাহলে ক্যালকুলেশন করলে কত হবে 98 গ্রাম। মলিকুলার ওয়েটটা কত হলো 98 গ্রাম। তাহলে 98 গ্রাম সমান হচ্ছে 1 মোল H2SO4 এর জন্য। তাহলে 1 মোল H2SO4 ইজ ইকুয়াল টু কত গ্রাম 98 গ্রাম H2SO4। ওকে, তাহলে আমার প্রশ্ন তো জানতে চেয়েছি 9.8 মোল সমান কত গ্রাম না 98 ইন্টু 9.8 এত গ্রাম। ওকে, তাহলে এবার ক্যালকুলেশন করো, যেটা হবে সেটাই উত্তর তোমার। ক্যালকুলেটর আছে, দেন ডু ইট। ধরো তোমাকে প্রশ্ন করা হলো যে কত নাম্বার চলছে 4 না 1 মোল অক্সিজেন সমান কত গ্রাম পরমাণু অক্সিজেন। কি বললাম 1 মোল অক্সিজেন ইজ ইকুয়াল টু কত গ্রাম পরমাণু অক্সিজেন। তাহলে এখানে অক্সিজেন বলে ছেড়ে দিয়েছি, কথাটার মানে কি প্রকৃতিতে কি অবস্থায় পাওয়া যায় অণু অবস্থায়। তার মানে আমরা একটু আগে পড়লাম মনে আছে যে 1 মোল সমানই বললাম যে 1 গ্রাম অণু। 1 গ্রাম অণু, অণুর ক্ষেত্রে গ্রাম অণু, পরমাণুর ক্ষেত্রে গ্রাম পরমাণু। এখানে দেখো তাই মোল কথাটা না ইউজ করে গ্রাম পরমাণু বলেছে। মানে আমি লিখতেই পারতাম, প্রশ্নটা এটা হতেই পারতো যে 1 মোল অক্সিজেন সমান কত মোল অক্সিজেন পরমাণু। অক্সিজেন পরমাণু, এখানে পরমাণু মেনশন করেনি কেননা এখানে গ্রাম পরমাণু কথাটা বলে দিয়েছে। তার মানে তখনই তোমাকে বুঝে নিতে হবে যে এখানে অক্সিজেনের পরমাণু জানতে চাইছে আর এখানে অক্সিজেন অণু আকারে দেওয়া আছে। তাহলে আমরা দেখো জানি অক্সিজেন পরমাণুর সংকেত কি ও, আর অক্সিজেন অণুর সংকেত কি O2। আচ্ছা এইদিকে অক্সিজেন অণুটা লিখি, হ্যাঁ O2 আর এটা O। অক্সিজেন অণুর সংকেত কি O2 আর অক্সিজেন পরমাণুর সংকেত হচ্ছে শুধু O। তাহলে 1 মোল অক্সিজেন তার মানে অণুর কথা হচ্ছে 1 মোল অক্সিজেন মানে হচ্ছে 2 × 16 গ্রাম অক্সিজেন, তাই তো 2 × 16 গ্রাম সমান লিখতে পারি 2 × 16 গ্রাম কথাটার মানে কি 16 গ্রাম কথাটার মানে হচ্ছে 1 গ্রাম পরমাণু অক্সিজেন শুধু ও। অক্সিজেন পরমাণুর কথা বলছি, 1 গ্রাম পরমাণু অক্সিজেন পরমাণু, তার মানে হচ্ছে 2 × 1 গ্রাম পরমাণু মানে কত হচ্ছে কত গ্রাম পরমাণু অক্সিজেনের কথা হচ্ছে 2 গ্রাম পরমাণু 2 গ্রাম পরমাণু। কত সহজ তাই না, কিছুই নেই। নেক্সট প্রশ্নটা ধরো দেওয়া আছে যে 5 দাগে, তাই তো 1 গ্রাম অক্সিজেন
অক্সিজেন এ কতগুলি অণু এবং কতগুলি পরমাণু উপস্থিত? পরমাণু আছে। 1 গ্রাম অক্সিজেনের মধ্যে কতগুলি, 1 গ্রাম যদি তুমি ওয়েট করে নিয়ে আসো অক্সিজেন, তাহলে তার মধ্যে অক্সিজেনের অণু কতগুলো আছে, পরমাণু কতগুলো আছে? পারবে করতে নিশ্চয়ই? অবশ্যই পারবে, আমি জানি পারবে। তাহলে অক্সিজেনে বলেছে, কিছু অণু বা পরমাণু উল্লেখ করেনি, তার মানে আমরা কি ধরে নেব? অণু। তার মানে হচ্ছে গিয়ে অক্সিজেন অণুর সংকেত কি না O2। তাহলে মলিকুলার ওয়েট অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু কত হবে বলো? 2 × 16 ইজ ইকুয়াল টু 32 গ্রাম, তাই না? তাহলে 32 গ্রাম মানে কি 1 মোল অক্সিজেন। 32 গ্রাম অক্সিজেন সমানই হচ্ছে 1 মোল অক্সিজেন। 1 মোল অক্সিজেন, এখানে অণুর কথা হচ্ছে। তাহলে 32 গ্রাম অক্সিজেন, অক্সিজেন বলেই ছেড়ে দিলাম মানে অণুর কথাই হচ্ছে। অক্সিজেনের অণু আছে কতগুলো? 32 গ্রাম মানে 1 মোল। তাহলে 1 মোলের মধ্যে অণু থাকবে কতগুলো? মলিকুলার ওয়েটের মধ্যে অণু থাকবে কতগুলো? 6.022 × 10⁻³ কত? 23T। এতক্ষণে নিশ্চয়ই একদম ঠুটস্থ হয়ে গেছে। অবশ্যই হয়েছে। তাহলে 1 গ্রামের মধ্যে কতগুলো আছে অক্সিজেনের অণু? ক্যালকুলেশন করে বের করো। ঐকিক নিয়ম, সিম্পল ঐকিক নিয়ম। 6.022 × 10⁻23 ডিভাইডেড বাই 32 কত হচ্ছে? অবশ্যই ক্যালকুলেশন করে আমাকে বলো। বেরিয়েছে? এবার নেক্সটটা দেখো। তাহলে এখানে কিছু সংখ্যা বেরোবে। সংখ্যাটা কত বেরোবে? 1.88 × 10⁻22 এত বেরিয়েছে। দেখো এবার চেক করে নাও। ঠিক আছে, তাহলে একটি অক্সিজেন এ কটা অক্সিজেনের পরমাণু আছে না 2টি অক্সিজেন পরমাণু উপস্থিত। তাহলে একটি অক্সিজেন অণুর মধ্যে, এটা তো অক্সিজেনের অণুর সংকেত, অণুর মধ্যে যদি 2টি অক্সিজেনের পরমাণু থাকে তাহলে এতগুলোর মধ্যে কতগুলি থাকবে? 1.88 × 10⁻22 এত সংখ্যকের মধ্যে কি থাকবে না 2 × 1.88 × 10⁻22, তাই না? 32 গ্রামে থাকছে অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে 1 গ্রামে কতগুলো অণু থাকছে? প্রথম প্রশ্নের উত্তর আমাদের বেরিয়ে গেল। কতগুলো পরমাণু থাকবে না একটার মধ্যে আছে 2টো, তাহলে এতগুলোর মধ্যে আছে কতগুলি? একটা হাতির 4টে পা, তাহলে 10টা হাতির কতগুলো পা? 4 × 10, তাই না? সেই রকম ধরো আমি নেক্সট প্রশ্নটা দিলাম যে 4 গ্রাম CH4 এর আয়তন কত? 4 গ্রাম CH4 এর আয়তন কত? আমি কি বলেছিলাম, যার যেটা মলিকুলার ওয়েট হবে সেটা সমানই 1 মোল, তার মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকবে এবং এসটিপি তে তার আয়তন হবে 22.4 লিটার। এসটিপি তে 1 মোল কোন গ্যাসের আয়তন কত হবে? 22.4 লিটার। তাহলে আমরা কি বলছি? আচ্ছা, তাহলে এখানে CH4 মিথেন গ্যাসের কথা বলা হয়েছে। তাই মলিকুলার ওয়েট অফ CH4, মলিকুলার ওয়েট অফ CH4 ইজ ইকুয়াল টু, ক্যালকুলেশন করে বের করো না। C মানে হচ্ছে 12 × 4 × 1, সরি 12 প্লাস 4 × 1। এই আমি যদি কখনো এবার ভুল লিখি তোমরা যেন ধরতে পারো সেই রকম ভাবে নিজেদেরকে প্রিপেয়ার করো। 12 প্লাস 4 × 1 ইজ ইকুয়াল টু কত হবে? 12 প্লাস 4 ইজ ইকুয়াল টু 16 গ্রাম, তাই না? তাহলে 16 গ্রাম মিথেন সমানই হচ্ছে 1 মোল। তাহলে এসটিপি তে মেনশন করে দিয়েছে, আমার প্রশ্নতেও মেনশন করে দিয়েছে অবশ্যই এসটিপি তে। ঠিক আছে, যদি মেনশন না করা থাকে তোমরা ধরেই নেবে ওটা এসটিপির কথা বলা হয়েছে। ওকে, তবে মেনশন করা থাকবে, ম্যাক্সিমাম জায়গাতেই থাকবে। তাহলে ব্যাপারটা হচ্ছে যখন উত্তর করবে তখন বারবার লিখবে, কিন্তু এগুলো এই কন্ডিশনগুলো লেখা প্র্যাকটিস করো, অবশ্যই লিখতে হবে। এসটিপি তে 16 গ্রাম CH4 এর আয়তন কত? আয়তন সমান কত না যে কোনো মলিকুলার ওয়েট তার আয়তন কত হবে? 22.4 লিটার। কন্ডিশনটা কি না এসটিপি তে এটা কন্ডিশন হবে 22.4 লিটার। তাহলে 1 গ্রাম, ঐকিক নিয়ম, 1 গ্রাম CH4 এর আয়তন কত না 22.4 লিটার ডিভাইডেড বাই 16 গ্রাম। ইউনিটগুলো রাখো,
বুঝতে সুবিধা হবে। অতএব কত বলেছি না 4 গ্রাম, 4 গ্রাম CH4 এর আয়তন কত হবে না 22.4 লিটার ডিভাইডেড বাই 16 গ্রাম ইন্টু 4 গ্রাম। গ্রাম গ্রাম ক্যান্সেল আউট, পড়ে রইল কি 4 4 16, ক্যালকুলেশন করো 4 5 20, 0.24, 4 6 24, 5.6 এত লিটার। ক্লিয়ার আছে? তাহলে 4 STP তে 4 গ্রাম CH4 এর আয়তন কত হবে 5। তাহলে 5.6 লিটার কথাটার মানে কি, আমরা দেখো 10 লিটার 1 লিটার বোতলের জল কিন্তু খাই, তাহলে 1 লিটার বোতল সম্পর্কে আমাদের আইডিয়া আছে, তাহলে তার 5 গুণ 5.7 5.6 টাইমস, মানে বুঝতে পারছো মাত্র 4 গ্রাম CH4 STP তে কতটা আয়তন দখল করে থাকে। তাহলে বের করো তো 1 গ্রাম অক্সিজেন, অক্সিজেন বলছি মানে অক্সিজেন অণুর কথা বলছি, ঠিক আছে। 1 গ্রাম অক্সিজেন এর আয়তন কত, কন্ডিশন অবশ্যই STP তে, চটপট বের করে ফেলো। তাহলে অক্সিজেনের মলিকুলার ওয়েট কত পেয়েছিলাম আমরা 32, মুখস্থ হয়ে গেছে নিশ্চয়ই এতক্ষণে। তাহলে 32 গ্রাম, কন্ডিশনটা কি না STP তে, STP তে, ঠিক আছে। 32 গ্রাম অক্সিজেন এর আয়তন কত, মলিকুলার ওয়েট যা, তার আয়তন হচ্ছে 22.4 লিটার, STP তে আয়তন হচ্ছে 22.4 লিটার। অতএব 1 গ্রামের কত, কিছুই নেই, 1 গ্রামের আয়তন কত হবে না 22.4 লিটার ডিভাইডেড বাই 32 সমান কত হবে, এটা 32 গ্রাম, তুমি ভাববে গ্রাম পার লিটার, হ্যাঁ তো 1 লিটারের কথাই তো বলা হচ্ছে, এটা ক্যালকুলেশন করে দেখবে কত হচ্ছে, এত লিটার পার গ্রাম, মানে প্রতি গ্রামের আয়তন হচ্ছে এত লিটার। 1 গ্রামে কিন্তু জানতে চেয়েছে, তাহলে প্রতি গ্রামের আয়তন হচ্ছে এত লিটার, বের করবে ক্যালকুলেশন। নেক্সট, তাহলে ধরো তোমাকে প্রশ্ন দিয়েছি আমি 0.5 গ্রাম পরমাণু, গ্রাম পরমাণু বলে দিয়েছি, মানে নিশ্চয়ই এবার পরমাণুর কথা হবে। গ্রাম পরমাণু মানেও কিন্তু মোল, ঠিক আছে। 0.5 গ্রাম পরমাণু নাইট্রোজেন এর আয়তন কত, আয়তন জানতে চাইছি মানেই কন্ডিশন থাকবেই STP তে, ঠিক আছে। STP তে আমি জানতে চাইছি 0.5 গ্রাম পরমাণু নাইট্রোজেন। দেখো গ্রাম পরমাণু কতটা বলে দিয়েছে, মানে নাইট্রোজেন পরমাণুর কথা বলছে। তাহলে নাইট্রোজেন অণু দেখতে কেমন N2, আর পরমাণু দেখতে N, তাই তো। তার মানে আমি বলতে পারি দুটি পরমাণু সমান, নাইট্রোজেনের দুটি পরমাণু, নাইট্রোজেন এর দুটি পরমাণু সমান নাইট্রোজেনের একটি অণু, তাই তো। তাহলে 2 গ্রাম পরমাণু নাইট্রোজেন ইজ ইকুয়াল টু 1 গ্রাম অণু নাইট্রোজেন, কি তাই তো। 2 গ্রাম পরমাণু নাইট্রোজেন মানে 2টি পরমাণু নিয়ে একটি অণু তৈরি করছে, তাহলে 2 গ্রাম পরমাণু মানে 2 মোল নাইট্রোজেনের পরমাণু সমানই হচ্ছে 1 মোল নাইট্রোজেনের অণু, তাই না। এই গ্রাম পরমাণুকে আমি তো মোল বলতে পারি। 2 মোল নাইট্রোজেন পরমাণু, এই যে পরমাণু আকারে লিখলাম, মেনশনও করে দিচ্ছি, পরমাণু ইজ ইকুয়াল টু 1 মোল নাইট্রোজেনের অণু না লিখলেও চলবে, ঠিক আছে। এটা আমরা বোঝার সুবিধার্থে লিখলাম। তো এখান থেকেই দেখি আমাকে কি বলেছে 0.5 গ্রাম পরমাণু। তাহলে দেখো তো 2 গ্রাম পরমাণু সমান যদি 1 গ্রাম অণু হয়, তাহলে 0.5 সমান কত হবে না 0.5 গ্রাম পরমাণু সমান ঐকিক নিয়ম করো 1/2 ইন্টু ওপরে গেল 0.5, তাই তো। তার মানে কত হচ্ছে 0 5 4 20, 1/4 ইজ ইকুয়াল টু 0.25 এত গ্রাম অণু। ওকে, তার মানে 0.5 গ্রাম পরমাণু নাইট্রোজেন সমানই হচ্ছে 0.25 গ্রাম অণু
নাইট্রোজেন। তাহলে আমি জানতে চেয়েছি তার আয়তন। এটা এবার করতে করতে তোমরা এবার অভ্যস্ত হয়ে যাবে, তোমরা এখানে চোখে দেখলেই বুঝতে পারবে আচ্ছা এখানে গ্রাম পরমাণু বলেছে, এবার আমাকে নাইট্রোজেনের অণু, যেহেতু আয়তনের কথা বলেছে তার মানে অণুর আকারে বের করতে হবে। তার মানে হচ্ছে গিয়ে 0.5 গ্রাম পরমাণু নাইট্রোজেন ইজ ইকুয়াল টু হচ্ছে 0.25, তার হাফ হয়ে যাবে 25 নাইট্রোজেনের অণু। অতএব 1 গ্রাম অণু, গ্রাম মলিকিউল নাইট্রোজেন এর আয়তন কত? 1 গ্রাম অণু কোনো একটা গ্যাসের আয়তন কত হবে এসটিপিতে? 22.4 লিটার। তাহলে আমার প্রশ্ন জানতে চেয়েছে কত মোলের, কত মোলের জানতে চেয়েছে বা কত গ্রাম অণু জানতে চেয়েছে? 0.25। তাহলে 0.25 গ্রাম অণু নাইট্রোজেন এর আয়তন কত হবে না 22.4 ইন্টু 0.25, এত লিটার। ক্যালকুলেশন করে বের করবে যেটা, সেটাই উত্তর, তাই না? এবার একটি কার্বন পরমাণুর ভর জানতে চাইছি। একটি কার্বন পরমাণুর ভর, একটি কার্বন পরমাণুর ভর সমান কত? তাহলে দেখো একটি মানে সংখ্যায় দিয়েছি, ঠিক আছে? তাহলে দেখো এত সংখ্যক যে কোনো পদার্থের ভর কত, তার মলিকুলার ওয়েট বা অ্যাটমিক ওয়েট। এখানে কার্বন বলছি তার মানে অ্যাটম নিয়ে কথা হচ্ছে, এটা তো অ্যাটম মানে পরমাণু, পরমাণু নিয়ে কথা হচ্ছে। তাহলে কার্বনের পারমাণবিক ওজন হচ্ছে 12 গ্রাম। তার মানে বলতে পারি 6.022 ইন্টু 10⁻23 সংখ্যক অ্যাভোগাড্রো সংখ্যার ওজন কত না তার যা মলিকুলার ওয়েট বা অ্যাটমিক ওয়েট, তার যা অ্যাটমিক ওয়েট, অ্যাটম নিয়ে কথা হলে অ্যাটমিক ওয়েট। এত সংখ্যক কার্বন পরমাণুর ভর কত? ভর সমান হচ্ছে 12 গ্রাম, তাই তো? ঐকিক নিয়ম করব। অতএব একটির কত, একটি কার্বন পরমাণুর ভর কত করে দাও? 12 ডিভাইডেড বাই 6.022 ইন্টু 10⁻23, তাই না? এই তো দেখো নিচে আছে 6.022, আমি যদি 022টাকে বাদ দিই তাহলে 6 দুগুণে 12 2, তার মানে ওপরে কত হবে? ক্যালকুলেশন করে এটা মুখেই হয়ে যাবে 1.99 এরকম সামথিং হবে, একটু কম, 2 এর চাইতে অল্প একটু কম, মানে 1.99 এরকম কিছু একটা হবে। ইন্টু 10⁻23 ওপরে গেলে কত হবে? 10⁻23, এত গ্রাম। ওপরে আছে গ্রাম আর নিচে আছে সংখ্যা, মানে এত গ্রাম পার একটি কার্বন পরমাণু, এটা হচ্ছে তার ভর। মানে একটা কার্বন পরমাণুর ভর হচ্ছে এত গ্রাম। ক্লিয়ার হয়েছে? আশা করি তোমাদের মোল কি জিনিস তোমরা বুঝতে পেরেছো। মোলের সাথে সংখ্যার কি সম্পর্ক, অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যার কি সম্পর্ক, আয়তনের কি সম্পর্ক। আয়তন মানে একটা কন্ডিশন চলে এলো, এসটিপি মানে তাতে টেম্পারেচার এবং প্রেশার আমাকে উল্লেখ করতে হবে। এই সম্পর্কে মোটামুটি একটা কনসেপ্ট তৈরি হয়েছে এবং কনসেপ্টটা কিছুটা হলেও ক্লিয়ার হয়েছে। বাকি ক্লিয়ারটা আমরা পরের দিন করব। সো স্টে টিউনড।